অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম আরও একটি নতুন উপন্যাস নিয়ে। আজকে আমি শুরু করতে যাচ্ছি সমরেশ মজুমদারের লেখা উপন্যাস নদীর ধারে বাস। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি শুরু করছি প্রথম পর্ব দিয়ে। গভীর ঘুমে তলিয়ে যাওয়া মানুষের মুখের চেহারা খুব সরল দেখায়। এক ভর দুপুরে প্রাণেশ তার মায়ের ঘুমন্ত মুখের ছবি তুলেছিল, কিন্তু সেই ছবিতে মাকে মোটেই সরল মানুষ বলে মনে হচ্ছিল না। একটা ভয় অথবা ব্যথার ছাপ পড়েছিল মায়ের মুখে। কোনো স্বপ্ন দেখে যদি মন খারাপ হয়ে যায়, তাহলে ঘুমন্ত মানুষের মুখে বোধহয় তার ছাপ পড়ে। আজ এই রাত দুপুরে ট্রেনের 3 টায়ার দখল করে ঘুমিয়ে থাকা বাকি 5 জন যাত্রীকে দেখে প্রাণেশের মনে হচ্ছিল এই মুহূর্তে কারো কোনো দুঃখ নেই, উদ্বেগ নেই। বেশ নিশ্চিন্তে ঘুমের দেশে চলে গেছে। জানলা নামানো ছিল, সেটা সামান্য তুলতেই জোর বাতাস ঢুকে পড়ল ভেতরে। বেশ ঠান্ডায় শরীর জড়িয়ে গেল। বাইরেটা এখনো অন্ধকারের আড়ালে। এতক্ষণ হু হু করে ছুটে আসা ট্রেন আচমকা ঝিমিয়ে গেল, যেন যেতে হয় তাই যাচ্ছে। প্রাণেশ আবার জানালার বাইরের পৃথিবীটাকে দেখল। একটা ঘোলাটে আলো তারাদের শরীর থেকে বেরিয়ে পৃথিবীতে আসতে পেরেছে। তার দৃষ্টি পরিষ্কার করেনি। প্রাণেশের ভয় হচ্ছিল যে স্টেশনে তার নামার কথা, সে অন্ধকারে ট্রেনটা পার হয়ে না যায়। একটা ঘুমিয়ে থাকা ছোট্ট স্টেশন পেরিয়ে ট্রেনটা থামার কথা নয় বলে প্ল্যাটফর্মে কোনো যাত্রী নেই। প্রাণেশের মনে হলো কোনো ভৌতিক ছবিতে এরকম ঘুমন্ত স্টেশনকে চমৎকার মানাবে। আকাশে এখন রঙের খেলা সবেমাত্র শুরু হয়েছে। ট্রেনটা ধীরে ধীরে যে স্টেশনে পৌঁছে দাঁড়িয়ে গেল, সেটা যেন সবে ঘুম থেকে উঠেছে, কিন্তু জড়তা কাটেনি। মাঠটা চোখে পড়া মাত্রই ব্যাগটা টেনে নিয়ে উঠে দরজার দিকে যেতেই উপরের বাথে শোয়া আজব লোক প্রশ্ন করল, কোন স্টেশন? জবপুর, জবাব দিল প্রাণেশ। ও, হাতের সুটকেসটা আপনার তো? লোকটা উপর হলো। নিশ্চয়ই। দ্রুত ট্রেন থেকে নেমে আসতেই সে বুঝতে পারল আর একটু দেরি করলেই বিপদে পড়ত। আশ্চর্য লোক, খামোকা অন্যের ব্যাগ নিয়ে সে ট্রেন থেকে নামবে কেন? আর লোকটা ব্যাগ আর সুটকেসের পার্থক্য জানে না? ট্রেনটা চলে যাওয়ার পরে স্টেশনটাকে দেখতে চেষ্টা করলো প্রাণেশ। রাত শেষে ট্রেনের যাত্রীদের জন্য কোনো হকার হাঁকডাক করার তাগিদ বোধ করেনি। কয়েকজন যারা ট্রেন থেকে নেমেছিল তারা চোখের নিমেষে হাওয়া হয়ে গেছে। প্ল্যাটফর্মের বাইরে যাওয়ার কোনো বাধা নেই। টিকিট চেকার কখন এসে দাঁড়াবেন তা তিনিই জানেন। প্রাণেশ স্টেশনের বাইরে এসে দেখল সামনের ফুটপাথের ওপাশে যে কয়েকটা দোকান আছে তাদের ঝাঁপ এখনো খোলেনি। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে সে কলকাতার হেড অফিসে গিয়ে দেখা করেছিল। তাতে বলা হচ্ছে যারা নতুন তাদের প্রথমে সাম্বলের শাখায় পাঠানো হয়। এতে হাতে কলমে কাজের শিক্ষাটা ভালোভাবে হয়ে থাকে। এই অফিসের বড়বাবু তা বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে কর্মক্ষেত্রে পৌঁছাতে হবে। এই স্টেশন থেকে বাস ধরে ঘন্টা 2 যাবার পর স্মৃতিহর নামে এক গঞ্জে গিয়ে নামতে হবে। স্মৃতিহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মথুরা নদীর ঘাটে নৌকা পাওয়া যাবে। সেই নৌকো তাকে কর্মস্থলে পৌঁছে দেবে। অন্ধকার এখন আর আড়াল নয়, কিন্তু কোনো যানবাহন চোখে পড়ছে না। এমনকি একটা রিক্সাও ধারে কাছে নেই। প্রাণেশ বুঝতে পারছিল না সে কি করবে। এই সময় সাইকেলটা নজরে এলো। বেশ অলস গতিতে এগিয়ে আসছে। একটু কাছে এলেই সে অবাক হয়ে দেখল সাইকেলের চালক কোনো পুরুষ নয়, অল্প বয়সী নারী। কিন্তু এই নারীর পরনে শাড়ি বা সালোয়ার কামিজ নেই। আছে পুরো হাতা শার্ট আর গোড়ালি এবং হাঁটুর মাঝামাঝি থেমে থাকা প্যান্ট। একেবারে সামনে এসে সাইকেল দাঁড়িয়ে গেল। প্রাণেশের দিকে না তাকিয়ে সে সামনের রাস্তার সঙ্গে কথা বলছে এমনভাবে সাইকেলে বসে এক পা মাটিতে ঠেকিয়ে ওই নারী কথা বলল। কিছু চাই না তো? হকচকিয়ে গেল প্রাণেশ। এই গলায় তার সঙ্গে আজ পর্যন্ত কোনো নারী কথা বলেনি। তাকে প্রশ্ন করা হলো না আবার একটা জিজ্ঞাসা রেখে দেওয়া হলো, কিছুই বোঝা গেল না। সাইকেল স্থির হয়ে দাঁড়িয়ে আছে দেখে সে কিন্তু কিন্তু করে জিজ্ঞাসা করলো, আমি স্মৃতিহরগঞ্জে যাব,
এখান থেকে কি বাস পাওয়া যায় না? মাথা নাড়ল। যায়। তারপর কথা বলল, তবে আজ যাবে না। সে কি, কেন? আঁতকে উঠল প্রাণেশ। হরতাল, আজ বাস হরতাল। এই পথে আজ বাসের দেখা পাওয়া যাবে না। সর্বনাশ! খুব মশড়ে পড়ল প্রাণেশ। তারপর এক পা এগিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, আর কোনো উপায় আছে স্মৃতিহরগঞ্জে যাওয়ার? হেঁটে যেতে পারেন, হাঁটলে শরীর ভালো হয়। ওরে বাস, সে তো অনেক পথ, তাই না? তা তো নিশ্চয়ই। অবশ্য আরেকটা উপায় আছে। সামনের মোড়ে আমার হবু শ্বশুরের রিক্সা আছে, সেই রিক্সায় আপনি স্মৃতিহরগঞ্জে চলে যেতে পারেন। কথা শেষ করে সাইকেলের প্যাডেলে চাপ দিল নারী। চোখের পলকে সে চোখের আড়ালে চলে গেল। খুশি হলো প্রাণেশ। কে বলে পথে নারীকে বর্জন করা উচিত? মিথ্যে কথা, পুরুষদের উন্নাসিকতা। আজ এই নারী তাকে সাহায্য না করলে হয়তো গোটা দিন স্টেশনের প্ল্যাটফর্মে বসে থাকতে হতো। প্রাণেশ তার ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলো। ওই নারী বলে গেছে সামনের মোড়েই রিক্সা পাওয়া যাবে। এই সাত সকালে রিক্সায় বসলে মধুর বাতাস শরীরে চমৎকার আরাম দেবে। কিন্তু 15 মিনিট হাঁটা হওয়া সত্ত্বেও সে ওই রাস্তায় কোনো মোড় দেখতে পেল না। তার সন্দেহ হচ্ছিল সে ঠিক শুনেছিল কিনা। নারী তাকে ঠিক কি বলেছিল? সামনের মোড় না আগের মোড়? কত দূরে মোড় থাকলে তাকে আগের মোড় বলা যায়? আধ ঘন্টা হাঁটার পর সে রাস্তাটাকে বাঁক নিতে দেখল, কিন্তু বাঁক নিয়ে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। অর্থাৎ একটা তেমাথার মোড়। এই তেমাথায় কোথাও রিক্সা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি নারী তাকে মিথ্যে কথা বলল? কিন্তু মোড়ের মাঝখানে এসে দাঁড়াতেই সে একটা বাড়ির বন্ধ দরজার সামনে রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখল। নারী কি এই রিক্সার কথাই তাকে বলেছিল? প্রাণেশ রিক্সার আশেপাশে কাউকে দেখতে পেল না। সে এগিয়ে গিয়ে রিক্সার পাশে দাঁড়িয়ে চিৎকার করল, কেউ আছেন? রিক্সার মালিক আছেন? এই সময় সাইকেলের বেল বাজলো এবং প্রাণেশ দেখল সেই নারী এসে সাইকেল থেকে নেমে বাড়ির গায়ে সাইকেল রেখে তাতে তালা লাগিয়ে দিল। তারপর প্রাণেশের দিকে তাকিয়ে বলল, রিক্সাওয়ালা আসবে 2 ঘন্টা পরে, ততক্ষণ যদি অপেক্ষা করতে পারেন তাহলে। আমি যাব নদীর ঘাটে, ওখান থেকে নৌকোয় উঠব। দেরি হলে? কোনো সমস্যা নেই, তবে সকাল 10টার পরে নৌকা চলে না। বিকেল 3টে পর্যন্ত মাছি মারতে হবে। কখনো মাছি মেরেছেন? না। ভালোই হবে, ব্যাপারটা শেখা হয়ে যাবে। এখন রিক্সা চালানোর জন্য কাউকে পাওয়া যাবে না? যাবে, 200 টাকা দিতে হবে। 200? হা হয়ে গেল প্রাণেশ। একা যাবেন, রাজার মতো বসে হাওয়া খেতে খেতে? খরচ তো হবেই। সকাল 9টার পর শেয়ারে গেলে রিক্সার ভাড়া অনেক কমে যাবে। প্রাণেশ একটু ভাবল। দেরি করে পৌঁছালে যদি ওখানকার ঘাটে গোটা দিন বসে থাকতে হয় তাহলে সমস্যা বেড়ে যাবে। নতুন জায়গায় রাতের অন্ধকারে আরো ঝামেলা বাড়বে। 200 টাকা দিতে হবে। তাকে মুশকিলে পড়তে হবে। মাইনে না পাওয়া পর্যন্ত খুব কষ্টে দিন কাটবে। সে বলল, ঠিক আছে, আমি রাজি, কিন্তু রিক্সাওয়ালা কোথায়? নারী এগিয়ে গিয়ে পকেট থেকে চাবি বের করে রিক্সায় লাগানো তালা খুলে তার চালকের আসনে বসে বলল, উঠে পড়ুন। সে কি, আপনি চালাবেন? হাঁ হয়ে গেল প্রাণেশ। আপনার আপত্তি থাকলে আবার রিক্সা তালা দিয়ে দেই। না না, থাক, আচ্ছা। প্রাণেশ রিক্সায় ব্যাগ নিয়ে উঠে বসতেই নারী রিক্সা চালালো। কয়েক মিনিটের মধ্যে প্রাণেশ বুঝতে পারল এই রিক্সা চালাতে নারী বেশ অভ্যস্ত। দুটো হাত দুই হ্যান্ডেলে রেখে ঈষৎ ঝুঁকে সাবলীল ভঙ্গিতে রিক্সা চালিয়ে যেতে ওর যে কোনো অসুবিধে হচ্ছে না তা বোঝা যাচ্ছিল। এখন পর্যন্ত এই আজকের আগে কোনো বাঙালি মেয়েকে সে রিক্সা চালাতে দেখেনি। এই নারী যেহেতু অভ্যস্ত তাই বোঝা যাচ্ছে আজ নতুন চালাচ্ছে না। নিজেকে সতর্ক করল প্রাণেশ। না, এই নিয়ে ভাবার কোনো দরকার নেই। সে চোখ বন্ধ করার আগে দুপাশে তাকালো। এখনো রাস্তায় মানুষজন তেমন দেখা যাচ্ছে না। শীতল বাতাসে তার আরাম বোধ হলো। কিন্তু কিছুক্ষণ পরে যখন শরীরে বাতাসের স্পর্শ বন্ধ হলো তখন অস্বস্তিতে চোখ খুলল প্রাণেশ। সে দেখল রিক্সা দাঁড়িয়ে রয়েছে রাস্তার একপাশে, কিন্তু চালকের আসনে নারীটি বসে নেই। প্রাণেশ সোজা হয়ে বসে চারপাশে তাকিয়েও নারীকে দেখতে পেল না।
এটা কি হলো? কোনো প্যাসেঞ্জারকে রিকশায় বসিয়ে রেখে চালক উধাও হয়ে যেতে পারে নাকি? মেজাজ খারাপ হচ্ছিল, কিন্তু তখনই প্রাণেশের খেয়াল হলো ওই নারী হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে। রাস্তার ওপাশে বেশ ঝোপঝাড় রয়েছে, ওখানে যাওয়াই স্বাভাবিক। কিন্তু নারী ফিরে এলো বিপরীত দিক থেকে, এসে হাসলো। ঘুম ভাঙলো? প্রাণেশ তাকালো। যেদিক থেকে নারী হেঁটে এলো সেদিকে কোনো ঝোপঝাড় নেই, কয়েকটা নারকেল গাছ দাঁড়িয়ে আছে। তার পেছনে কিছু বাড়ি, সম্ভবত সেখান থেকেই নারীটি হেঁটে এলো। চালকের আসনে বসে নারী রিকশা চালু করলো। এদিকে কি এই প্রথম? হ্যাঁ, প্রাণেশ বলল। চেহারা দেখে তো বাঙালি বলে মনে হয় না। নারী ঘাড় ঘুরিয়ে তাকালো। আমি বাঙালি। কথা শুনে বুঝতে পারছি। আমাকে কি মনে হয়? বাঙালি ছাড়া তো কিছু ভাবতে পারছি না। তাই? এবার সামনে সতর্ক চোখ রাখলো নারী, আর কোনো কথা বলল না। অবাক হলো প্রাণেশ। এই নারী তো বেশ রহস্যময়ী। প্রশ্ন করল, কিন্তু উত্তরটা সঠিক কিনা তা জানাবার প্রয়োজন বোধ করল না। হ্যাঁ, চেহারায় বাঙালি মেয়েদের চেয়ে অনেক বেশি কাঠিন্য স্পষ্ট। তা সেই কাঠিন্য থাকা সত্ত্বেও সৌন্দর্যের বিন্দুমাত্র ঘাটতি হয়নি। ডানাকাটা হয়তো নয়, কিন্তু চোখে পড়ার মতো সুন্দরী মেয়ে দাপটে রিকশা চালাচ্ছে, আর সেই রিকশায় সে বসে আছে, এমনটা কি স্বপ্নেও ভাবতে পেরেছিল? মুখ ঘুরিয়ে পাশের প্রকৃতি দেখার চেষ্টা করলো প্রাণেশ। এই নারীকে নিয়ে বেশি ভাববার কোনো মানে হয় না। ক্রমশ লোকালয় দেখা গেল, তারপর বিশাল নদী। সেই নদীর পাড়ে রিকশা দাঁড় করিয়ে নারী বলল, ভাড়াটা দিন। তাড়াতাড়ি রিকশা থেকে নেমে প্রাণেশ পকেট থেকে টাকা বের করে দুটো 100 টাকার নোট এগিয়ে দিয়ে বলল, আপনাকে ধন্যবাদ। সে কি? চোখ বড় করল নারী। মানে? হকচকিয়ে গেল প্রাণেশ। আমি কি আপনাকে বিনা পয়সা নিয়ে এলাম যে ধন্যবাদ দিচ্ছেন? ফেলো করি তো মাখো তেল, এর মধ্যে ধন্যবাদ আসে কি করে? এসে গেল, মন চাইলো তাই জিভ উচ্চারণ করলো ধন্যবাদ। টাকা নিয়ে কাঁধ নাচালো নারী। যান, কোথায় যেন যাবেন? সেই জায়গায় যাওয়ার নৌকো খুঁজে নিন। রাস্তার পাশে একটা বাড়ির সামনে রিকশা নিয়ে গেল নারী। অগত্যা হাঁটা শুরু করলো প্রাণেশ। খানিকটা পথ যাওয়ার পর প্রাণেশ নৌকো দেখতে পেল। পরপর অনেকগুলো নৌকো ঘাটে বাঁধা আছে। নৌকোর মাঝি বা চালক কাছাকাছি নেই। ঘাটে অনেকগুলো চা জলখাবারের মতো সার দেওয়া দোকান, সেখানে কিছু মানুষের গুলতানি চলছে। প্রাণেশ দেখল টিকিট ঘর লেখা একটা ঘরের জানালা বন্ধ। কয়েকজন যাত্রী হতাশ মুখে মালপত্র পাশে রেখে দাঁড়িয়ে আছে। প্রাণেশ তাদের সামনে পৌঁছে একজনকে জিজ্ঞাসা করল, নৌকা কখন ছাড়বে তা জানেন? লোকটা মাথা নাড়ল, মুখে কিছু বলল না। প্রাণেশ দ্বিতীয় জনের দিকে তাকালো। দাদা, আপনি কি জানেন? প্রৌঢ় বললেন, ভাই, আপনি যা জানেন আমিও তাই জানি। পাশে দাঁড়ালো এক তরুণ, বলল, আজ নৌকো চলবে না, বাস হরতাল, তাই নৌকোরও হরতাল হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, যে যার বাড়ি ফিরে যান। বলে তরুণটি চায়ের দোকানে চলে গেল। প্রাণেশ বুঝতে পারল কেন নৌকোগুলো বাঁধা অবস্থায় পরপর দাঁড়িয়ে আছে। কিন্তু পারাপার বন্ধ হয়ে গেলে সে ওপারে যাবে কি করে? আজই তার চাকরিতে যোগ দেওয়ার তারিখ। না পৌঁছাতে পারলে যদি তার চাকরিটা চলে যায় তাহলে? ভাবতে পারছিল না প্রাণেশ। দাঁড়িয়ে থাকতে থাকতে খিদে পেয়ে গেল তার। সকাল থেকে ছোটাছুটি করে খাওয়ার কথা খেয়ালই আসেনি। এখন একটা অদ্ভুত অবসাদ খিদেটাকে বুঝিয়ে দিল। প্রাণেশ ওপাশের চায়ের দোকানে এসে দাঁড়াতেই একটা কিশোর সামনে এসে বলল, চা, টোস্ট, অমলেট, কি দেবো বলুন? টোস্ট আর অমলেট। বেঞ্চিতে বসলো প্রাণেশ। পাশে বসে এক প্রৌঢ় বিড়ি ফুঁকছিল। আর চোখে দেখে লোকটা ঠোঁট সুচলো করে ধোঁয়া ছেড়ে জিজ্ঞাসা করল, এখানে প্রথমবার? আগে হ্যাঁ, প্রাণেশ বলল। ভালো ভালো, তা ওপারে যাওয়ার ইচ্ছে? আগে হ্যাঁ। ইচ্ছে পূর্ণ করতে হলে কাল সকাল অবধি অপেক্ষা করতে হবে। এই ওপাশে একটা ধর্মশালা আছে, বিনি পয়সায় রাতের বেলা থাকতে পারবেন। কিন্তু আমার যে আজই ওপারে যাওয়া খুবই দরকার, বলল প্রাণেশ। প্রৌঢ় কাঁধ নাচাল, যার মানে হলো কোনো উপায় নেই। আপনি কি ওপারে যাবেন?
জিজ্ঞাসা করল প্রাণেশ। না না, আমি মানুষ দেখতে ঘাটে এসে বসি। ও, এখানকার নৌকো ছাড়া অন্য কোনো উপায়ে কি নদী পার হওয়া সম্ভব? আজ না যেতে পারলে খুব সমস্যায় পড়ব আমি। সেগুলো বলা শেষ করতেই প্রাণেশ দেখলো তার খাবার এসে গেছে। প্রৌঢ় বলল, আমার জন্য একটা চা বলুন, ভেবে দেখছি। প্রাণেশ মাথা নাড়তেই ছেলেটা ছুটে গিয়ে এক কাপ চা এনে প্রৌঢ়কে দিল। চায়ে চুমুক দিয়ে প্রৌঢ় বলল, একমাত্র সাঁতরে নদী পার হওয়া ছাড়া কোনো উপায় নেই। এত বড় নদী আমি সাঁতরে পার হব কি করে? তাছাড়া, থেমে গেল প্রাণেশ। তাছাড়া কি? আমি তো সাঁতারই জানি না। ও, খেয়ে নিন, আমি আরেকটু ভাবি। প্রৌঢ় চা খেতে লাগলো। খাওয়া শেষ হলো, প্রাণেশ দামও চুকিয়ে দিল। প্রৌঢ় চা খাওয়া শেষ করে মাথা বাড়ালেন। এই যে ধর্মঘট চলছে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। অবিচারের শিকার হওয়া মানুষ তার প্রতিবাদ করছে, তাই না? ও, হকচকিয়ে গেল প্রাণেশ। আপনার কি উচিত হবে এইসব নির্যাতিত মানুষের বিরোধিতা করা? আপনি কি নিজেকে খুব স্বার্থপর বলে মনে করেন? একটু ভাবুন। প্রৌঢ় উঠে দাঁড়ালেন। চলি ভাই। তারপর হনহনিয়ে চোখের আড়ালে চলে গেলেন। অদ্ভুত মানুষ তো। প্রাণেশ মাথা নাড়ল। তার পয়সায় চা খেয়ে উপকার করার বদলে কিছু উপদেশ দিয়ে চলে গেল। দাম মিটিয়ে দিয়ে সুটকেস নিয়ে কিছুটা হেঁটে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো প্রাণেশ। বেশ চওড়া নদী। বহু দূরে নদীর ওপারে অবশ্য গাছপালা দেখা যাচ্ছে। প্রাণেশ ভেবে পাচ্ছিল না সে এই নদী পার হবে কি করে। ধীরে ধীরে হতাশা গ্রাস করছিল তাকে। এত কাছে এসেও যদি কর্মস্থলে পৌঁছাতে না পারে এবং সেই কারণে তার চাকরিটা না হয়, তাহলে আফসোসের সীমা থাকবে না। কিন্তু সে কি করতে পারে? তার পক্ষে তো সাঁতরে নদী পার হয়ে ওপারে যাওয়া সম্ভব নয়। সুটকেস নিয়ে নদীর ধার দিয়ে খানিকটা হেঁটে কিছুটা যেতেই একটা শিরিঙ্গে চেহারার মানুষ সামনে এসে দাঁড়ালো। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, না, আমি ওপারে যাব, কিন্তু কিভাবে যাব ভেবে পাচ্ছি না। বেশ কাহিল ভাবে কথাগুলো বলল প্রাণেশ। মাথা নাড়ল লোকটা। তা ঠিক, আজ তো ভটভটি নৌকোর হরতাল। এখন তো দাঁড় টানা খেয়া পারাপার করেও না। অনেক টাইম লেগে যায় তো। ওই নৌকো যেতে কত টাইম লাগবে? তা ধরুন 2 থেকে 2.5 ঘন্টা। প্রাণেশের মনে হলো এইরকম একটা নৌকো পাওয়া গেলে এই বিকেলের আগে ওপারে পৌঁছে যাওয়া যাবে। প্রাণেশ আশান্বিত হলো। আচ্ছা ভাই, ওইরকম নৌকোর মাঝি কি এখানে পাওয়া যাবে? চেষ্টা করতে পারি। মাথা নাড়ল লোকটি। একটু চেষ্টা করে দেখুন না ভাই। দিনে দিনে ওপারে যেতে না পারলে আমার খুব ক্ষতি হয়ে যাবে, কাতর গলায় বলল প্রাণেশ। একটু বেশি খরচ হয়ে যাবে দাদা, আগেই বলে রাখলাম, বলল লোকটা। গলা শুকিয়ে গেল প্রাণেশের। কিরকম লাগবে? জিজ্ঞাসা করে বলতে পারবো। আপনি এখানে অপেক্ষা করুন। লোকটা যেতে যেতে আবার ফিরে এলো। একটা কথা দাদা, চারপাশের সবাই তো ভালো নয়। দেখবেন কেউ এসে আপনাকে অল্প পয়সায় ওপারে পৌঁছে দেওয়ার লোভ দেখাবে। একদম কান দেবেন না। জানেন তো সস্তার দুরবস্থা। ঠিক আছে, আমি আসছি। খাটো চেহারার লিকলিকে লোকটা দ্রুত চোখের আড়ালে চলে গেল। নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো প্রাণেশ। সুটকেস বেশি ভারী না হওয়া সত্ত্বেও সে হাতছাড়া করছে না। সে ঘাড় ঘুরিয়ে দেখল, এখানে কোনো মানুষ নেই। এই লোকটা কি তাকে মিছিমিছি ভয় দেখিয়ে গেল? মিনিট 7 পরে শিরিঙ্গে চেহারার লোকটা হাসি মুখ নিয়ে ফিরে এসে বলল, উফ, অনেক বলার পরে রাজি হয়েছে দাদা। আসলে ওরা তো সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে, তাই কেউ ওদের বিরুদ্ধে এই ঘাট থেকে নৌকো বের করতে সাহস পাবে না। কিন্তু ইচ্ছে থাকলে তবেই তো উপায় বের হয়, তাই না দাদা? শেষ কথায় স্বস্তি পেল প্রাণেশ। কি উপায় বের হলো? এই ঘাট থেকে কেউ নৌকো ছাড়া সাহস পাবে না। তবে এখান থেকে সিকি মাইল দূরে একটা প্রাইভেট ঘাট আছে। এককালে যিনি জমিদার ছিলেন, তিনি নিজের জন্য ঘাট বানিয়েছিলেন। তার একটা ডিঙ্গি নৌকো আছে। মাঝে মধ্যে এখানে এলে সেই নৌকোয় বসে জমিদার বাবুর ছেলে মাছ ধরতে নদীর মাঝখানে যান। ওটা পারাপার করার নৌকো না, তাই চট করে এখানকার মাঝিরা আপত্তি জানাতে পারবে না। আপনার ওপারে যাওয়া খুব জরুরি তো,
তাই রাজি করানো গেল। লোকটা হাসি মুখে গর্বিত গলায় কথাগুলো বলে গেল। নৌকোর মালিক কত টাকা নেবেন? প্রাণেশ জিজ্ঞাসা করল। দূর, তিনি এবং তার ছেলে তো শহরে থাকেন, বাড়ির কাজের লোককে কিছু দিতে হবে। তবে হ্যাঁ, ওই নৌকো আজই তার ফেরত চাই। নৌকো না ডিঙ্গি নৌকো? আগে ডিঙ্গি নৌকো। আমি কখনো ডিঙ্গি নৌকোয় উঠিনি, উল্টে যাবে না তো? কি যে বলেন, যিনি চালাবেন তার সঙ্গে কথা বলতে চলুন। কোথায়? লোকটা ইশারা করলো তার সঙ্গে যেতে। মিনিট পাঁচেক হাঁটার পর রাস্তার পাশে সেই বাড়ির সামনে তাকে নিয়ে গেল লোকটা, যেখানে রিক্সা দাঁড়িয়ে আছে। প্রাণেশ অবাক হলো। লোকটা বাইরে থেকে ডাকলো, দিদি, উনি এসে গিয়েছেন। প্রাণেশকে চমকে দিয়ে সে রিক্সা চালিকা নারী বেরিয়ে গেল। হো, আপনি? তাহলে এই মধুপা নদী কেউ আপনাকে পার করে দিল না? না, আজ নাকি হরতাল। লোকটি শুনছিল কথা, এবার বলল, দিদি, ওকে সব বলেছি। নারী বলল, খুব ভালো করেছ। তারপর মুখ ফিরিয়ে প্রাণেশকে বলল, ওকে কি আপনি 20টা টাকা দিয়ে দিতে পারবেন? কেন দেব জিজ্ঞাসা করতে গিয়েও নিজেকে সামলে নিয়ে পকেট থেকে টাকা বের করে লোকটাকে দিয়ে দিল। নারী লোকটাকে বলল, তুমি যেতে পারো। শিরিঙ্গে লোকটা কিছু বলতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত না বলে মাথা নিচু করে চলে গেল। নারী বলল, আপনি ওপারে যেতে চান, যাওয়াটা খুব জরুরি। এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু বুঝতেই পারছেন, আজ যেমন বাস ধর্মঘট, তেমনি নৌকো পারাপারও বন্ধ। আপনাকে নিয়ে কেউ নৌকোয় বসিয়ে ওপারে গেলে এখানকার মাঝিরা ক্ষেপে যাবেই, এটা জানেন? মাথা নেড়ে নিঃশব্দে হ্যাঁ বলল প্রাণেশ। তাই একটু ঘুরপাক খেতে হবে, অবশ্য যদি আপনি রাজি হন। হাসল নারী। আমাকে কত টাকা দিতে হবে? দুর্বল গলায় প্রশ্ন করল প্রাণেশ। হাত তুলে 5টা আঙুল দেখালো নারী। ভুল বুঝবেন না, আমি 5,000 চাইছি না, 500 দিলেই আপনার উপকার করে দেব। 500 টাকা দিলে পকেটে যা থাকবে তাতে মাইনে না পাওয়া পর্যন্ত সে চালাবে কি করে? কিন্তু এই নারীর মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে একটা টাকাও কমাবে না। সে নিচু গলায় বলল, রাজি না হয়ে আমার কোনো উপায় নেই, টাকাটা কি এখনই দিতে হবে? উত্তর না দিয়ে বাইরে এসে রিক্সাটাকে বের করলো নারী। তারপর বলল, দয়া করে উঠে বসুন। সুটকেস নিয়ে রিক্সায় বসতেই প্যাডেল ঘোরালো নারী। তারপর নদীর ধার দিয়ে ঝড়ের গতিতে সেটা চালাতে লাগলো। প্রাণেশ নদীর দিকে তাকালো। খুব ধীরে বয়ে যাচ্ছে গভীর জলের ঢেউগুলো। দেখলেই বোঝা যায় এই নদী বেশ গভীর। 500 টাকা দিয়ে এই নদীর পার হওয়া ছাড়া আজ অন্য কোনো উপায় নেই। গাছগাছালির মধ্যে মাটির রাস্তা, সেই রাস্তা দিয়ে রিক্সা একটা বড় গেটওয়ালা বাড়ির সামনে পৌঁছতেই ধুতি এবং গেঞ্জি পরা একটা প্রৌঢ়কে দেখা গেল এগিয়ে আসতে। লোকটি গেট খুলতেই নারী বলল, কাকা, নিশ্চয়ই ভালো আছো? আর ভালো, প্রতি রাতে ঘুমাই আর প্রতিদিন জেগে থাকি। একে যদি ভালো থাকা বলে তাহলে বোধহয় আমি খারাপ নেই, প্রৌঢ় বলল। রিক্সা থামাতেই নেমে এসেছিল প্রাণেশ। তাকে আঙুল তুলে দেখিয়ে নারী বলল, এই মানুষটি নাকি আজ ওপারে না গেলে খুব ক্ষতি হয়ে যাবে। শুনেছ নিশ্চয়ই, আজ বাস থেকে নৌকো সবাই ধর্মঘট করেছে। যদি তোমার ডিঙ্গি নৌকো দিয়ে ওকে ওপারে যেতে সাহায্য করো। কি যে বলো, তুমি তো জানো এই নৌকো মালিকের, আমার নয়। তাছাড়া কদিন জ্বরে ভুগে শরীর খুব কাহিল হয়ে গেছে, চালাতে পারবো না। তবে মালিকের কানে যদি না যায়। থেমে গেল প্রৌঢ়। যাবে না? আর যদি যায় তাহলে বলবে নৌকো নিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম। কি বলতে অসুবিধা হবে? ঠিক আছে, তুমি যখন বলছো। প্রৌঢ় ভেতর দিকে পা বাড়ালে নারী তার রিক্সা ভেতরে ঢুকিয়ে তালা লাগিয়ে বলল, আপনার কপাল দেখছি বেশ ভালো। আসুন, তবে ভগবানের কাছে প্রার্থনা করতে করতে আসুন। নারী প্রৌঢ়কে অনুসরণ করল। বাড়ির পেছনে নদী। আসার সময় প্রাণেশ লক্ষ্য করেছে বাড়ির সব দরজা জানালা বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ বাড়ির মালিক এখন এখানে নেই। প্রৌঢ়কেই দায়িত্ব দিয়ে শহরে থাকছেন। নদীর ধারে একটা ঘাট, সেই ঘাট বোঝাই যাচ্ছে এই বাড়ির লোক ছাড়া বাইরের কেউ ব্যবহার করার সুযোগ পায় না। প্রাণেশ দেখল প্রৌঢ় একটা খুঁটিতে তালা দিয়ে আটকানো ছোট্ট ডিঙ্গি নৌকো পাশে নিয়ে
কোমরে ঝোলানো চাবির গোছার একটা চাবি দিয়ে তালা খুলল। তারপর ঠেলতে ঠেলতে ডিঙি নৌকোকে জলে নামালো। ডিঙির ভেতরে দুটো দাঁড় আর একটা তালা আটকানো আছে। নারী জিজ্ঞাসা করল, ডিঙি ঠিক আছে তো? একদম ঠিক। তারপর প্রাণেশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, উনি কি নৌকোয় যাবেন? হ্যাঁ, ওকে ওপারে পৌঁছাতে যাব। ও। প্রৌঢ়র মুখে চিন্তার ছাপ পড়ল। সে বলল, তাহলে ওপারের ঘাটে ডিঙি ভিড়িও না। বাঁদিকে যে গাছগাছালি আছে সেখানে ওকে নামালে ভালো হয়। ঠিক আছে, তাই হবে। এই নাও, এটা রাখো। হাত বাড়িয়ে প্রৌঢ়াকে একটা নোট দিল নারী। বিনা দ্বিধায় সেটা নিয়ে নিল প্রৌঢ়। নারী বলল, তুমি নৌকোটাকে শক্ত করে ধরো। তারপর প্রাণেশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনি এর আগে এরকম নৌকায় উঠেছেন? মাথা নাড়ল প্রাণেশ, না। তাহলে আমি আগে উঠছি, আপনি আমার হাত ধরে উঠবেন। হাত ধরে উঠতে অসুবিধে হলো না। হাত ধরার সময় প্রাণেশের মনে হলো নারীর শরীরে বেশ শক্তি আছে। নারী বলল, ধীরে ধীরে সুটকেস নিয়ে ওই প্রান্তে চলে যান। টলমলে ডিঙিতে কোনো মতে পা ফেলে ফেলে উল্টো দিকে যাওয়ার পর সে দেখল নারী তাকে ইশারা করছে বসতে। প্রাণেশ বসল। তার কেবলই মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে নৌকো উল্টে যেতে পারে। নারী ততক্ষণে উল্টো দিকে বসে পাড়ের মাটি ঠেলে ডিঙিটাকে খানিকটা দূরে নিয়ে এসে বলল, নড়াচড়া করবেন না, বুঝলেন? আমি কখনো এরকম নৌকায় চড়িনি তো, উল্টে যাবে না তো? গেলে যাবে, আপনি নিশ্চয়ই সাঁতার জানেন। নারী এবার দাঁড় বাজছিল। পাড় দূরে সরে যাচ্ছে। বেশ অসহায় ভঙ্গিতে বসেছিল প্রাণেশ। মাথা নাড়ল সে। না, জানি না। তাতে কোনো অসুবিধে নেই। পৃথিবীর ৮০ ভাগ মানুষ সাঁতার জানেন না। শুধু মানুষ কেন, আপনি প্রাণীদের দেখুন, সব প্রাণী যে সাঁতার জানে এমন তো নয়। বেশ হেসে হেসে কথাগুলো বলছিল নারী। দুলে দুলে ডিঙ্গি নৌকো চলছিল, এবার বৈঠা বাইছিল। দূরে বা কাছে কোথাও কোনো নৌকো দেখা যাচ্ছিল না। অত বড় নদীর ঢেউগুলো নিশ্চিন্তে বয়ে যাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ বৈঠা বেয়ে নারী হেসে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি কি গান গাইতে জানেন? গান? না না, মাথা নাড়ল প্রাণেশ। এই সময় একটা বড় ঢেউ আচমকা উপরে উঠে নিচে নেমে যাওয়ায় ডিঙি নৌকো উল্টে যেতে যেতেও গেল না। নৌকো ২ হাতে আঁকড়ে বসে থাকা প্রাণেশ দেখল তার সুটকেস ডিঙি নৌকোর মাঝখানে চলে গেছে ঢেউয়ের ধাক্কায়। ওটাকে ফিরিয়ে আনতে হলে এখন উঠে দাঁড়াতে হবে। কিন্তু সেই সাহস প্রাণেশের হলো না। একটু ধাতস্থ হয়ে প্রাণের সামনে তাকালো। নারী ধীরে ধীরে বৈঠা টানলো, গুনগুনিয়ে গান গাইছে। কথাগুলো স্পষ্ট বোঝা না গেলেও নারীর গলায় যে সুর আছে তা বুঝতে অসুবিধে হচ্ছে না। যুবতীর নাম কি সে জানে না, কিন্তু যুবতী যেভাবে স্টেশনের সামনে সাইকেল চালিয়ে এসে দাঁড়িয়েছিল তাতে বোঝা যাচ্ছিল সে আর ৫টা বাঙালি মেয়ের মতো লজ্জাবতী নয়। লজ্জাবতী হলে এতটা পথ কোনো যাত্রী নিয়ে সাইকেল চালিয়ে আসতে পারত না। তাকে গোপনে নদী পার হতে সাহায্য করার জন্য যে শীর্ণ চেহারার লোকটি এসেছিল সে যে ওই একই নারীকে ডেকে নিয়ে আসবে তা ভাবতেই পারেনি প্রাণেশ। আর সেই নারী এতটাই সাহসী যে একাই ডিঙি নৌকো বেয়ে তাকে ওপারে পৌঁছে দিচ্ছে। মনে মনে মাথা নাড়ল প্রাণেশ। এই নারী সাধারণ মানবী নয়। দেখে অনুমান করা যায় বয়স ২১ কি ২২। বিয়ে হয়েছে এমন চিহ্ন তার শরীরে নেই। ক্রমশ নদীর উল্টো দিকটা এগিয়ে আসছিল। যেদিকে ডিঙ্গি এগিয়ে যাচ্ছিল সেদিকে ঘর বাড়ি নেই। জায়গাটায় গাছপালা চোখে পড়ছে। পাড়ে নৌকো ভিড়িয়ে নারী জিজ্ঞাসা করল, একা একা নামতে পারবেন তো? মাথা নেড়ে প্রাণেশ জানালো যে পারবে। কিন্তু উঠে দাঁড়াতেই নৌকো টলমল করে ওঠায় সে এগিয়ে গিয়ে সুটকেস তুলে নিতে সাহস পেল না। কোনো রকমে নিজেকে সামলে মাটিতে পা দিয়ে পকেট থেকে টাকা বের করতেই নারী হাত বাড়িয়ে সেটা নিল। নিয়ে বলল, তাহলে আপনার চাকরি বেঁচে গেল। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার করে রাস্তা কোথায় তা দেখবার জন্য পা বাড়াতেই পেছন থেকে নারী বলল, আপনার কি মাথা ঠিক নেই? কেন? কেন এ কথা বলছেন? অবাক হলো প্রাণেশ। আপনার সুটকেস যে নৌকোয় পড়ে আছে। নারী হাসল। চমকে উঠল প্রাণেশ। ঘাড় ঘুরিয়ে ডিঙি নৌকোর উপর সুটকেসটাকে দেখে এগিয়ে গিয়েও থমকে দাঁড়ালো সে।
তার পক্ষে ডিঙির মাঝখান থেকে সুটকেসটাকে তুলে নিয়ে আসা সম্ভব নয়। নারী হাসল। তারপর স্বচ্ছন্দ প্রায় পাখির মতো হেঁটে ডিঙির মাঝখানে গিয়ে সুটকেসটাকে অবলীলায় তুলে নিয়ে এসে তুলে ধরল প্রাণেশের দিকে। সেটা নিয়ে প্রাণেশ বলল, আপনাকে অনেক ধন্যবাদ। কথা না বলে নারী নৌকোয় তার জায়গায় বসে বৈঠা তুলে নিল। প্রাণেশ দেখল নৌকো মাঝ নদীর দিকে এগিয়ে যাচ্ছে এবং এখন আর গুনগুনানি নয়, বেশ জোরে সুরেলা গলায় গান ভেসে আসছে। শ্বাস ফেলল প্রাণেশ। চারপাশে গাছগাছালি, গভীর না হলেও এলাকাটা জঙ্গলে। প্রাণেশ সুটকেস হাতে নিয়ে সেই জঙ্গলের ভেতর যে পায়ে চলা পথ, তাতে হেঁটে পিচের রাস্তায় পৌঁছে গেল। চারপাশে কোনো মানুষ নেই, কালো পিচের রাস্তা একেবারে শুনশান। বাঁ ডান কোন দিকে হেঁটে যাবে এখন স্থির করতে পারছিল না প্রাণেশ। তখন গাড়ির ইঞ্জিনের আওয়াজ কানে এলো। সে আশান্বিত হয়ে যেদিক থেকে আওয়াজটা ভেসে আসছিল সেদিকে আগ্রহী চোখে তাকালো। খানিক পরে সাদা রঙের গাড়িটাকে দেখতে পেল সে। তাকে দেখেই গাড়ির গর্জন কমে শেষ পর্যন্ত থেমে গেল। যিনি স্টিয়ারিং এর পেছনে বসেছিলেন তিনি মাথা নাড়লেন। আপনি কি লিফট চাইছেন? খুব উপকার হয় যদি আমাকে লিফট দেন। আমাকে বিকেল 5টার আগেই অফিসে পৌঁছাতে হবে, কোনো যানবাহন পাচ্ছি না। প্রাণেশ নরম গলায় বলল, নিশ্চয়ই। আপনি কি এই শহরে নতুন এসেছেন? আজ্ঞে হ্যাঁ, একটু আগেই এলাম। একটু আগে কোথা থেকে এলেন? ভদ্রলোক গাড়ির দরজা খুলে দিলেন। ওপার থেকে। গাড়ি চালু করতে গিয়েও করলেন না ভদ্রলোক। বুঝলাম না, আজ তো ওপারে বাস ধর্মঘটের সঙ্গে ফেরি ধর্মঘটে চলছে, মাঝিরা নৌকো পারাপারও করছে না। তাহলে ওই সুটকেস নিয়ে আপনি এপারে এলেন কি করে? ভদ্রলোকের মুখে বিস্ময় স্পষ্ট হলো। প্রাণেশ হাসল। ইচ্ছে থাকলে উপায় হয় মশাই। এক্ষেত্রে সেটা কি করে হলো তা বুঝতে পারলাম না। যুবতীর কথা বলতে গিয়েও সামলে নিল প্রাণেশ। বলল, একজন একটু বেশি টাকা নিয়ে ডিঙি নৌকোয় তুলে আমাকে এই জঙ্গলের ধারে নামিয়ে দিয়ে গেল। তাই যারা ধর্মঘট করছে তারা টের পায়নি। চালক কয়েক সেকেন্ড প্রাণেশের দিকে তাকিয়ে বললেন, তার মানে এখানে যখন ধর্মঘট চলছে তখন আপনি উৎকোচ দিয়ে, অর্থাৎ উপায়ের আশ্রয় নিয়ে ওপার থেকে এপারে এসেছেন? মাথা নাড়লেন ভদ্রলোক। খুব অন্যায় কাজ করেছেন। দেখুন, আমরা এখানে কেউ অসৎ কাজ সমর্থন করি না, তাই আমি আপনাকে অনুরোধ করছি গাড়ি থেকে নেমে যেতে। সে কি মানে? তোতলালো প্রাণেশ। কোনো দুর্বোধ্য কথা বলিনি, আপনাকে আমার গাড়ি থেকে নেমে যেতে অনুরোধ করছি। অসৎ মানুষকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। ভদ্রলোক বেশ শক্ত গলায় কথাগুলো বললেন। প্রাণেশ বাধ্য হলো গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়াতে। ভদ্রলোক তার গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। হতভম্ব প্রাণেশ ঢোক গিলল। সে অসৎ মানুষ, চাকরিটা তার খুব প্রয়োজন। আজ বিকেল 5টার মধ্যে না জয়েন করলে চাকরিটা পাবে না। অথচ চাকরির স্থলে পৌঁছাতে যেসব যানবাহন প্রয়োজন তার কর্মীরা ধর্মঘট করে বসেছে। ওরা গতকাল বা আগামীকাল করলে সে বাসে চেপে হাটের ঘাটে এসে নামতো, অন্য যাত্রীদের সঙ্গে নৌকোয় চড়ত। কিন্তু ধর্মঘট যদি আজই হয়, তাহলে চাকরি যাতে হাতছাড়া না হয় সেজন্য সে যা করেছে তা না করে কি লাভ হতো? প্রাণেশের মনে হলো এই লোকটি অত্যন্ত নীতিবাগীশ। কিন্তু তা তো হলো, সে এখন এই অপরিচিত জায়গায় যাবে কি করে? এই সময় কাছে মোটর বাইকের আওয়াজ এলো। সে দেখলো একটা মোটর বাইক চালিয়ে কেউ আসছে এবং মোটর বাইকের সঙ্গে লোক বসার ক্যারিয়ার রয়েছে। হাত তুলতেই যুবক বাইক থামালো। প্রাণেশ বলল, নমস্কার, আমি শহরের অফিস পাড়ায় যাব। আপনি যদি ওদিকে যান তাহলে আমাকে কি লিফট দেবেন? নিশ্চয়ই দেব, কিন্তু আপনি কোত্থেকে আসছেন? যুবক জিজ্ঞাসা করল। উত্তর দিতে গিয়ে থমকে গেল প্রাণেশ। সত্যি কথাটা শুনলে যদি আগের চালকের মতো এও তাকে নিতে অস্বীকার করে? সে সঙ্গে সঙ্গে কথা বানিয়ে ফেলল। আমি গতকাল এখানে এসেছিলাম, কিন্তু বন্ধুর বাড়িতে গিয়ে দেখি সে এখানে নেই, বাইরে গিয়েছে। তাই শহরের মাঝখানের অফিস পাড়ায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু যানবাহন পাচ্ছি না। এদিকে বাস চলে না, উঠে আসুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে যাচ্ছি। আমি ওদিকেই যাচ্ছিলাম, কিন্তু আপনি আমাদের শহরের অতিথি, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। যুবক হেসে ফেলল। প্রাণেশ বাইকের ক্যারিয়ারে সুটকেস নিয়ে উঠে বসল।
যুবক বাইক চালু করে জিজ্ঞাসা করল, আপনি কি এখানে এই প্রথম? হ্যাঁ, প্রথম। মাথা নাড়ল প্রাণেশ। দেখবেন এখানকার মানুষ, প্রকৃতিকে আপনার বেশ ভালো লাগবে। আপনাকে কি আমাকে পৌঁছাতে বেশি রাস্তা ঘুরতে হবে? তাহলে কোনো রিক্সা দেখলে? সঙ্গে সঙ্গে হাত তুলে থামিয়ে দিল যুবক। একটু ঘুরলেও আমি ভাগ্যবান। এই শহরের একজন অতিথিকে সাহায্য করার সুযোগ পাচ্ছি। আপনি আরাম করে বসুন। বাইকের ক্যারিয়ারে বসে একটু স্বচ্ছন্দ হলে যুবক জিজ্ঞাসা করল, আপনি নিশ্চয়ই যে অফিসে যাবেন তার নাম আর ঠিকানা বলতে পারবেন? প্রাণেশ পকেট থেকে খাম বের করে তার ওপর লেখা ঠিকানাটা পড়ে শোনালো। যুবক মাথা নাড়ল, কথা বলল না। ক্রমশ ঘরবাড়ির সংখ্যা বাড়তে লাগলো। প্রাণেশ মুগ্ধ হলো। দুপাশের বাড়িগুলো যেন নিয়ম মেনে সাজিয়ে তৈরি হয়েছে। দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। বাড়িগুলোর সামনে সুদৃশ্য উদ্যান। কিছুক্ষণ পরে প্রাণেশ লক্ষ্য করল, কোনো বাড়ি ৩ তলার বেশি উঁচু নয়। প্রতিটি বাড়ির সামনে কোনো না কোনো গাছ রয়েছে। ক্রমশ ওরা শহরের ভেতর চলে এলো। প্রাণেশ লক্ষ্য করছিল রাস্তাগুলোর আসা যাওয়ার জন্য আলাদা ব্যবস্থা। ফলে মুখোমুখি যানজট হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাড়িগুলোর দিকে তাকালেই বোঝা যায় তাদের উপর যত্নের ছাপ রয়েছে। বড় রাস্তা থেকে বাঁ দিকের রাস্তায় ঢুকেই থেমে গেল যুবক। হেসে বলল, এই ঠিকানায় আপনি বলেছিলেন। আমি কি আপনাকে পৌঁছে দিয়ে আসবো? দ্রুত মাথা নাড়ল প্রাণেশ। না না, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। হাত তুলল যুবক। যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন, তাহলে কিন্তু আপনার দায়িত্ব বেড়ে গেল। কি রকম? সুটকেস নিয়ে নিচে নেমে প্রশ্ন করল প্রাণেশ। এই ব্যাপারটা নিশ্চয়ই আপনার মনে থাকবে। তাই যদি কখনো দেখেন আরেকজন মানুষের এইরকম সাহায্য দরকার, তাহলে যদি হাত বাড়িয়ে দেন, তাহলে জানবেন আপনি ঠিকঠাক দায়িত্ব পালন করলেন। হাত জোড় করে নমস্কার জানিয়ে যুবক তার বাইক নিয়ে চলে গেল। সামনের বাড়ির একতলার দেয়ালে যে বোর্ড সাজানো রয়েছে তাতে অফিসের নাম দেখতে পেল সে। ৩ তলা বাড়ি, কিন্তু লিফট আছে। তাতে চেপে ৩ তলায় চলে এলে কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখতে পেল এক সুন্দরী বসে আছেন রিসেপশনিস্টের চেয়ারে। তিনি খুব নরম গলায় যার সঙ্গে কথা বলছিলেন। তিনি চলে গেলে প্রাণেশের দিকে তাকিয়ে মহিলা হাসলেন। আসুন, অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। প্রাণেশ চেয়ারে বসলে সুন্দরী বললেন, বলুন কি করতে পারি? প্রাণেশ নিঃশব্দে তার নিয়োগপত্র বের করে সুন্দরীর দিকে এগিয়ে দিলে তিনি সেটা নিয়ে চোখ বুলিয়ে বললেন, আপনি অনুগ্রহ করে আমার সঙ্গে আসুন। আমাদের বিভাগীয় প্রধান আপনার অপেক্ষায় আছেন। সুন্দরীকে অনুসরণ করে একটি ঘরের বন্ধ দরজার সামনে পৌঁছালে তিনি প্রাণেশকে খানিক অপেক্ষা করতে বলে দরজা ঠেলে অনুমতি নিয়ে ভিতরে চলে গেলেন। প্রাণেশ দেখল অফিসের করিডোরে কেউ ইতস্তত ঘুরে বেড়াচ্ছে না। মিনিট ১৫ আগেই এক মধ্যবয়সী ভদ্রলোক দরজা ঠেলে বাইরে বেরিয়ে এসে ডান হাত বাড়িয়ে দিয়ে বললেন, আপনাকে স্বাগত। আমি এই দপ্তরের দায়িত্বে কাজ করছি। এই অফিসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসুন, আমার কাজের ঘরে আসুন। ভদ্রলোককে অনুসরণ করে একটি সাজানো সুন্দর ঘরে যেতেই তিনি হাতের ইশারায় বসতে বললেন। সুন্দরী নিচু গলায় জিজ্ঞাসা করল, আমি কি এখন যেতে পারি? ওদিকে যদি কেউ প্রয়োজনে এসে থাকে? অবশ্যই। আর হ্যাঁ, সুবীরবাবুকে এখনই দেখা করতে বলবে। ভদ্রলোকের কথা শেষ হলে সুন্দরী ঘর থেকে বেরিয়ে গেলেন। ভদ্রলোক এবার প্রাণেশের দিকে তাকালেন। আপনি কি এই অঞ্চলে প্রথম এলেন, না আগেও এসেছেন? এই প্রথম এলাম, প্রাণেশ শান্ত গলায় বলল। ভালো লাগবে। দেখবেন আপনার মনে হবে এমন জায়গায় আপনি এর আগে কখনো আসেননি। আপনার সম্পর্কিত যাবতীয় তথ্য কেন্দ্রীয় সংস্থা থেকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুবীরবাবু আসছেন। তিনি আমার প্রধান সহকারী। ওর মুখে আপনি বিস্তারিত জানতে পারবেন। ভদ্রলোকের কথা শেষ হওয়া মাত্র দরজায় কেউ জানান দিল। তারপর ঘরে ঢুকলেন এক সুদর্শন প্রৌঢ়। কালো মানুষ অনেক দেখেছে প্রাণেশ, কিন্তু এই মানুষটির কাছাকাছি কালো কাউকে দেখেনি। প্রধান অধিকর্তা বললেন, আসুন সুবীরবাবু। এই ভদ্রলোকের নাম প্রাণেশ। কেন্দ্রীয় অফিস একেই নিয়োগপত্র দিয়েছে। আপনি কি অনুগ্রহ করে ওকে আপনার ঘরে নিয়ে গিয়ে ওর দায়িত্ব এবং কর্তব্য বুঝিয়ে দিতে পারবেন? অবশ্যই। সুবীরবাবু প্রাণেশের দিকে তাকালেন। আপনি আসুন আমার সঙ্গে। আজকের শ্রম সময় শেষ হতে তো বেশি দেরি নেই। আসুন। প্রধান অধিকর্তাকে নমস্কার জানিয়ে সুটকেস তুলে নিয়ে সুবীরবাবুকে অনুসরণ করল প্রাণেশ।
সুবীরবাবুর ঘর ঈষৎ ছোট। টেবিলের ওপর কাগজের স্তূপ নেই। চেয়ারে বসে ভদ্রলোক বললেন, আমরা খবর পেয়েছিলাম আপনি আজই এখানে পৌঁছে যাবেন। খবরটা আমাদের খুব চিন্তিত করেছিল। অবাক হলো প্রাণেশ। কেন? বাহ, আজ নদীর ওপারের সমস্ত যানবাহনে ধর্মঘট চলছে, এমনকি মাঝিরাও নৌকোয় পারাপার করছে না। এই অবস্থায় ট্রেন থেকে নেমে এতটা পথ কি করে আসবেন, নদী পার হবেন কি করে? আপনি নিশ্চয়ই বলবেন না এখানে গতকাল এসেছেন? সুবীরবাবু জিজ্ঞাসা করলেন। এক মুহূর্তে দ্বিধা কাটালো প্রাণেশ। এর কাছে মিথ্যে বললে তা ধরা পড়ে যেতে দেরি হবে না। মাথা নেড়ে প্রাণেশ বলল, আমি আজই ট্রেন থেকে নেমেছি। ট্রেনে আলাপ হওয়া এক মহিলা আমার সমস্যার কথা শুনে রিকশা করে নদীর ধারে তার পরিচিত এক ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। সেই ভদ্রলোকের নিজস্ব নৌকো আছে। তিনি সেই নৌকোয় আমাকে এই শহরে পৌঁছে দিয়ে গেছেন। আপনি ভাগ্যবান, সুবীরবাবু বললেন। আজ এই অফিসে না পৌঁছালে এই চাকরি পেতে আপনাকে সমস্যায় পড়তে হতো। আচ্ছা, এবার আপনি আপনার জিনিসপত্র, পরিচয়পত্র আমাকে দিন। ছুটি হতে তো বেশি দেরি নেই, তার আগে আপনার জিনিসপত্র তৈরি করে ফেলতে হবে। প্রাণেশ কাগজপত্র বের করে দিলে সুবীরবাবু তার কাজ শুরু করলেন। চুপচাপ চেয়ারে বসে ঘরটাকে দেখলো প্রাণেশ। বেশ যত্ন করে সবকিছু গুছিয়ে রাখা হয়েছে। রাজধানীর অফিসগুলোর সঙ্গে বিস্তর পার্থক্য সে দেখতে পাচ্ছে। লেখালেখির কাজ শেষ করে সুবীরবাবু উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘড়ি দেখলো প্রাণেশ। এখনো ৮ ঘন্টা বাকি আছে ৫টা বাজতে। যিনি তার নিয়োগপত্রে সই করবেন তিনি যদি এই সময় অফিস থেকে বেরিয়ে যান তাহলে কি হবে? তাদের শহরে এরকম ঘটনা হামেশাই ঘটে থাকে। আজ যদি তার ক্ষেত্রে এমনটা হয়, শ্বাস সহজ করতে একটু কষ্ট হলো প্রাণেশের। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস নদীর ধারে বাস এর প্রথম পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের পরবর্তী পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। আমাদের গল্প পাঠটি আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।